আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল। নর্মাল ভাবে বলতে গেলে পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল কবে? 1905 সালে, উইথড্র হয়েছিল 1911 সালে, ঘোষণা হয়েছিল 19 জুলাই, কার্যকর হয়েছিল 16 অক্টোবর, আর 12 ডিসেম্বর 1911 সালে সেটা উইথড্র হয়েছিল। ঠিক আছে, এবার পার্টিশন অফ বেঙ্গল বলতে গেলে অটোমেটিক্যালি যার নাম চলে আসে তিনি হচ্ছে কার্জন। তবে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেবে যে কার্জন কিন্তু বঙ্গভঙ্গের জন্মদাতা নন, তিনি শুধু এটাকে কার্যকর করেন। তাহলে সেই বিষয়ে ঢুকতে গেলে আমরা কার্জন সম্বন্ধে দু একটা কথা জেনে নেব। কার্জন 1899 সালে ভারতে আসেন, 1905 পর্যন্ত তার পিরিয়ড ছিল। তাকে মডার্ন ভারতের ঔরঙ্গজেব বলেছেন গোখলে। তার রাজত্বকালকে বলা হয় সো মেনি মিশন অ্যান্ড কমিশন, মানে তার সময় একাধিক মিশন বিভিন্ন জায়গাতে পাঠানো হয়েছে, একাধিক কমিশন গড়ে তোলা হয়েছে, একাধিক অ্যাক্ট হয়েছে। সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন ধরো 1899 সালে কি করেছেন না, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট, আর ইন্ডিয়ান কয়েন অ্যান্ড পেপার কারেন্সি অ্যাক্ট। 1901 সালে তার সময় ফার্স্ট সেন্সাস ওয়াজ হেল্ড অ্যাকর্ডিং টু কাস্ট, জাতপাতের ভিত্তিতে প্রথম সেন্সাস হয়, এটা ছিল তৃতীয় সেন্সাস। ঠিক আছে, সিবিআই তার সময় হয়। তারপর হচ্ছে এগ্রিকালচারাল ইনস্টিটিউট হয় পুসাতে, দিল্লির পুসাতে। আর কি হয়, কলিন মনক্রিফ কমিশন হয়, এটা কি নিয়ে? ইরিগেশন। অ্যান্থনি ম্যাকডোনাল্ড কমিশন, এটা হয় ফিমাইনকে নিয়ে, দুর্ভিক্ষ। তারপর হচ্ছে কিচলার কমিশন, এটা হয় আর্মি রিফর্মস, নর্থ অ্যান্ড সাউথ কমান্ড হয়েছিল। তারপরে হচ্ছে অ্যান্ড্রিউ ফ্রেজার কমিশন, এটা হয়েছিল পুলিশ রিফর্ম। এটা হয়েছে পুলিশ রিফর্মস নিয়ে। ঠিক আছে, তারপর ধরো রিজলে কমিশন, 1903 সালে হয়, এবং মনে রাখবে এই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। তারপরে ধরো র্যালে কমিশন, এটা 1902 সালে হয়েছিল, এটা এডুকেশন নিয়ে। তারপরে ধরো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, এটা 1904 সালে হয়। তারপর ধরো হি সেন্ট ইয়ং হ্যাজব্যান্ড মিশন টু তিবেত, তিব্বতে ইয়ং হ্যাজব্যান্ড মিশন পাঠান। তারপরে ধরো ইন্ডিয়ান মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1904। অর্থাৎ এই ধরনের বিভিন্ন কমিশন মিশন তার সময় হয়। এবং তার একটা বিখ্যাত মন্তব্য আছে, যে মন্তব্যটা পরীক্ষায় বিভিন্ন সময় পড়ে বা পড়েছে, যে
1899 সালে তিনি যখন ভারতে আসেন তখন তিনি মন্তব্য করেন যে ইন মাই বিলিফ কংগ্রেস ইজ tottering itself and one of my ambition while in India to arrange a peaceful demise. মানে আমার বিশ্বাস কংগ্রেস নিজে থেকে ভেঙে পড়েছে এবং আমার আকাঙ্ক্ষা এই যে তার শান্তিপূর্ণ মৃত্যুতে সহযোগিতা করা, এইটা হচ্ছে তার বক্তব্য ছিল। এবারে যেটা আমাদের টপিক যেটা বঙ্গভঙ্গ, সেখানে আমরা একটু ফিরে যাব। মনে রাখবে কার্জন ভারতবর্ষে আসার আগেই একাধিকবার কিন্তু বঙ্গভঙ্গের প্রস্তাব আসে এবং সেটা অনেকবার। প্রথমে 1854 সালে, তারপর 1866 সালে, তারপর 1874 সালে, তারপর 1896 সালে। প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যাকে নিয়ে একটা, আসামকে নিয়ে একটা প্রদেশ করার কথা বলা হয় না, এত বড় একজনের পক্ষে চালানো যাবে না। 1866 সালে উড়িষ্যাতে একটা ভয়াবহ ভূমিকম্প হলে কলকাতা কেন্দ্রিক, মানে পশ্চিমবঙ্গের রাজধানী, পশ্চিমবঙ্গ বলছি, তখন তো বাংলা রাজধানী কলকাতা ছিল, ফলে কলকাতা থেকে ত্রাণ পাঠানোর যে অসুবিধা সৃষ্টি হয়েছিল তার জন্য উড়িষ্যাকে ভাগ করার কথা বলা হয়, সেটা হয়নি। 1874 সালে বাংলা ভাষাভাষী অঞ্চল যেমন কাছাড়, শ্রীহট্ট, গোয়ালতোড় ইত্যাদি আসামের কিছু জায়গাকে নিয়ে একটা আলাদা করার কথা বলা হয়, কিন্তু তখনও কোনো দায়িত্বশীল আমলা সেখানে যেতে রাজি হননি। 1896 সালে আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ড তিনি একটা প্রস্তাব দেন যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এইগুলোকে নিয়ে একটা আলাদা প্রদেশ, কিন্তু সেটাও প্রবল গণবিক্ষোভের ফলে সেটাও কিন্তু কার্যকর করা যায়নি। ফলে বুঝতে পারছো 1899 সালে কার্জন আসার আগে একাধিকবার কিন্তু বাংলা ভাগের প্রস্তাব ওঠে, তবে সেই বাংলা ভাগের পেছনে কিন্তু কোনো রাজনীতি ছিল না। সেখানে প্রশাসনিক সুবিধের কথা ছিল, সেখানে অর্থনীতির কথা ছিল, ভাষার কথা ছিল। 1899 সালে কার্জন আসার পর তিনি একবার যান, অর্থাৎ পূর্ববঙ্গ পরিদর্শনে যান। সেখানেও তখন সেখানকার বিশেষ করে আসামের যারা চা ব্যবসায়ীরা, তারা তাকে অনুরোধ করেন যে যদি চট্টগ্রাম বন্দরটাকে আসামের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে, তাদের ব্যবসার সুবিধে হয়। তাহলে তারা ওই এত দূরে কলকাতা বন্দরে নিয়ে গিয়ে চা রপ্তানি করতে গেলে তাদের অনেক টাকার ক্ষতি হচ্ছে। ফলে বুঝতে পারছো যে প্রথম যখন কার্জন যান তখন তার সামনে যে বাংলা ভাগের প্রস্তাব এসেছিল সেটা কিন্তু নেহাত অর্থনৈতিক কারণে। এরপর আমরা জানি যে 1903 সালে বাংলার যিনি গভর্নর ছিলেন ফ্রেজার, অ্যান্ড্রু ফ্রেজার, তিনি একটি প্রস্তাব রাখেন, অর্থাৎ ওই উইলিয়াম ওয়ার্ড যে প্রস্তাবটি রেখেছিলেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা, তারপর হচ্ছে দার্জিলিং, মালদা এবং হচ্ছে আসাম, এটাকে নিয়ে একটা আলাদা প্রদেশ তৈরি হোক এবং এর রাজধানী হবে, নাম হবে হচ্ছে পূর্ববঙ্গ আসাম প্রদেশ, এর আলাদা রাজধানী হবে ঢাকা এবং আলাদা একজন গভর্নর থাকবেন, তার নাম ফুলার, বামফিল্ড ফুলার, আর বাকি অংশটা নিয়ে আর একটা বাংলা থাকবে যার গভর্নর কে থাকবেন ফ্রেজার। এরকম একটা প্রস্তাব দেন এবং সেই সময় ভারত সরকারের যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন রিজলে, তিনি এই প্রস্তাবটিকে সাইন করে দেন এবং এই যে পরিকল্পনাটা এটাকেই বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগেন কে, কার্জন। এই জন্য বলা হয় যে বঙ্গভঙ্গ ছিল ফ্রেজারের মস্তিষ্ক প্রসূত, রিজলে দ্বারা সমর্থিত এবং সেটাকে কার্যকর করেছিলেন লর্ড কার্জন। ফলে 1903 সালেই যখন রিজলে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় তখন থেকেই কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ, বিক্ষোভ সেটা কিন্তু শুরু হয়। 1904 সালে কার্জন আবার একবার পূর্ববঙ্গ ভিজিটে যান। এবার তার পুরো উদ্দেশ্যই ছিল পলিটিক্যাল, অর্থাৎ এই যে রিজলে কমিশনের প্রস্তাব সেটাকে কার্যকর করা, কিন্তু সেটা করতে গেলে সেখানে সংখ্যালঘু যে বিপুল পরিমাণ মানুষ তাদের সমর্থন চাই। ফলে তখন যিনি ঢাকার নবাব ছিলেন সেলিমুল্লাহ, তাকে তিনি বলেছিলেন আই উইল গিভ ইউ এ সেপারেট মুসলিম স্টেট, আমি তোমাদের একটা আলাদা মুসলিম প্রদেশ দেব।
শুধু তাই নয়, এটার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অর্থ তাদের নামমাত্র সুদের বিনিময়ে, ইন্টারেস্টের বিনিময়ে তিনি কিন্তু ঋণ হিসেবে দেন। আসলে সেটা দান বলা যেতে পারে, উদ্দেশ্য একটাই, তাদের সমর্থন আদায় করা। ঠিক আছে। এরপর আমরা জানি যে এই বঙ্গভঙ্গর ব্যাপারটা যখন সামনে চলে আসে, তখন শুরু থেকেই বিভিন্ন বিক্ষোভ প্রতিবাদ তো শুরু হয়। সেরকমই একটা আমরা পাই 1905 সালে প্রথম, সেটা কি পাই না 13ই জুলাই। হ্যাঁ, 13ই জুলাই কি হয় না, কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকাতে প্রথম বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিন্তু বয়কটের ডাক দেন। এবং 16ই জুলাই বাংলাদেশের একটা শহর বাগেরহাট, ঠিক আছে, এই বাগেরহাট শহরে একটা সম্মেলনের মধ্য দিয়ে এই বয়কটের প্রস্তাব কিন্তু গৃহীত হয়। আমি কিন্তু পাস বলছি না, আমি বলছি গৃহীত হয়। ঠিক আছে। এরপর 17 এবং 18ই জুলাই বাংলার ছাত্র সমাজ, তারা বর্তমান যে সুরেন্দ্রনাথ কলেজ, তখন এর নাম ছিল রিপন কলেজ, তখন সেখানে উপস্থিত হয়ে তারা যৌথভাবে সংঘবদ্ধভাবে জানায় যে তারা এই আন্দোলনের সঙ্গে রয়েছে। 19শে জুলাই সরকারিভাবে প্রথম কার্জন বঙ্গভঙ্গের কথা ঘোষণা করলেন। এবং ওই যেটা বললাম, রিজলি কমিশনের রিপোর্টে যা বলা ছিল ওইটাকেই বললেন, এইভাবে বাংলা ভাগ হবে। এবং বললেন যে প্রশাসনিক সুবিধার জন্যই বাংলা ভাগ করা হচ্ছে, কারণ কলকাতা কেন্দ্রিক পশ্চিম মানে বাংলা হওয়ার জন্য অন্যান্য জায়গার উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই কোনো একজন শাসকের পক্ষে এত বড় বাংলাকে ঠিকমতো শাসন করা যাচ্ছে না বলেই বাংলাকে ভাগ করা হচ্ছে। যদিও বলা হলো যে এটা কার্যকর হবে 16ই অক্টোবর থেকে, কিন্তু এই ঘোষণার পেছনে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা বলছেন আসলে প্রশাসনিক সুবিধাটা ছিল অজুহাত মাত্র। মূল লক্ষ্য ছিল ভারতের জাতীয় আন্দোলনের কেন্দ্রবিন্দু বাংলা বা তথা বাঙালিকে দুর্বল করা। অর্থাৎ এখানে প্রধান দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত বা যেটাকে বলা হয় সাম্প্রদায়িকগত বিভেদ তৈরি করে এখানের আন্দোলনটাকে দুর্বল করা, যাতে জাতীয় আন্দোলনটা দুর্বল হয়ে পড়ে। এবং এর বিরুদ্ধে প্রথম বলতে পারো 7ই আগস্ট কলকাতার টাউন হলে একটি মিটিং ডাকা হয় এবং সর্বতোভাবে সেখান থেকে কিন্তু আন্দোলনের রূপরেখা তৈরি হয়। এই জন্য ঐতিহাসিক বিপানচন্দ্র 7ই আগস্ট টাউন হলের এই মিটিংকেই বলেছেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা বলে। কলকাতার ওই কলেজ স্ট্রিট থেকে প্রায় 5000 ছাত্রছাত্রী তারা বন্দে মাতরম স্লোগান তুলে এই টাউন হলের উদ্দেশ্যে রওনা দেয়। মনে রাখবে যে কোন আন্দোলনের স্লোগান ছিল বন্দে মাতরম, তাহলে সেটা হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশীয় বয়কট আন্দোলন। এরপরে আমরা দেখব যে 1905 সালেরই 10ই অক্টোবর ঘোষণা করা হলো কি কার্লাইল সার্কুলার। কার্লাইল সার্কুলার, সার্কুলার মানে আমরা জানি বিজ্ঞপ্তি। কার্লাইল ছিলেন তখন বাংলার সেক্রেটারি। তিনি একটা বিজ্ঞপ্তি ঘোষণা করে বললেন যে স্কুল বা কলেজের কোনো ছাত্র বা ছাত্রীর এই আন্দোলনে যোগদান করাটা বেআইনি। তারা যদি সেই নির্দেশ অমান্য করে যোগদান করে তবে কি হবে, তাদের শিক্ষার অধিকার বঞ্চিত করা হবে এবং তারা সংশ্লিষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠানের অংশ সেই শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। 16ই অক্টোবর আমরা জানি আগের ঘোষণা অনুযায়ী কি হয়, বঙ্গভঙ্গ কার্যকরী হয়। আগে থেকেই ঘোষণা মতো 16ই অক্টোবর পালিত হয়েছিল শোক দিবস। এটাকে বলা হয় ডে অফ মর্নিং, MOURNING। 16ই অক্টোবর হয় ডে অফ মর্নিং বা শোক দিবস। এবং এই দিনই দুটো জিনিস পালিত হয়, একটা হচ্ছে রাখি বন্ধন আর একটা হচ্ছে অরন্ধন। রাখি বন্ধন হচ্ছে করেছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, আর অরন্ধন করেছিলেন রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অরন্ধন রবীন্দ্র সুন্দর ত্রিবেদী, এই দুজনের উদ্যোগে হয়। এরপর আমরা জানি যে 16ই অক্টোবরের পরে আমরা চলে যাব 4ঠা নভেম্বর। 4ঠা নভেম্বর তৈরি হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি, অর্থাৎ এটা তৈরি করেছিলেন কে, শচীন্দ্র প্রসাদ বসু, এবং এর সম্পাদক সভাপতি ছিলেন কিন্তু কৃষ্ণ কুমার মিত্র। অর্থাৎ
কার্লাইল সার্কুলার বিজ্ঞপ্তি জারি করার পরেও যে সমস্ত ছাত্রছাত্রী এই নির্দেশ অমান্য করে তারাই আন্দোলনে যোগদান করেছিল, অটোমেটিক্যালি আইন অনুযায়ী তাদের শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত হয়। তারা যাতে কোনোভাবেই তাদের এই শিক্ষাক্ষেত্রে বাধা না হয় তার জন্যই কিন্তু এই তৈরি হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি। এরপর 8ই নভেম্বর প্রথম জাতীয় বিদ্যালয় তৈরি হয় বাংলাদেশের রংপুরে। এরপর ডিসেম্বরে সেশন হয় কোথায়? বারাণসীতে কংগ্রেসের সেশন হয় এবং সেখানে সভাপতি কে ছিলেন? গোখলে। সেখানে কিন্তু ওই স্বদেশী এবং বয়কট এই আন্দোলনের প্রস্তাব কিন্তু পাস হয়ে যায়। ঠিক আছে, আমরা জানি বয়কটের প্রস্তাব প্রথম দিয়েছিলেন কৃষ্ণ কুমার মিত্র, সেটা বাগেরহাট শহরে গৃহীত হয়েছিল, পাস হলো কিন্তু বারাণসী সেশনে। মনে রাখবে, নরমপন্থী এবং চরমপন্থী উভয়ই কিন্তু এটাকে মেনে নেয় বা তারা সিদ্ধান্ত নেয়। একটা জিনিস তোমাদের মাথায় আসতে পারে যে নরমপন্থী চরমপন্থী তো ভাগ হলো 1907 সালে, আগে কোথা থেকে এলো? মতাদর্শগত ভাবে তারা আগেই ভাগ হয়ে গেছিল, অফিসিয়ালি ভাগটা ওই 7 সালে হয়েছিল। এরপর তাহলে 1906, তাহলে এখান থেকে কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলনের সূচনা। ঠিক আছে, তাহলে বয়কট আন্দোলনের সূচনা বললে সেটা কিন্তু 1906। ঠিক আছে, 2 নম্বর মনে রাখবে যে আন্দোলন ধীরে ধীরে এগোয় এবং 11ই মার্চ কলকাতায় তৈরি হয় জাতীয় শিক্ষা পরিষদ এবং সেই শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা তৈরি করেছিলেন কে? তারকনাথ পালিত। এবং মনে রাখবে এটারই বর্তমান নাম যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এর সঙ্গে একটা হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ, যেটার প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ, এবং এই দুটো প্রতিষ্ঠানই পরবর্তীকালে মার্জড হয়ে বর্তমানের যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আমরা জানি শুধু শিক্ষা ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নয়, যেহেতু বয়কট করা হয়েছিল ফলে পোশাক আশাক থেকে শুরু করে অন্যান্য সভা সমিতি সবকিছু এর মধ্যে ছিল। যেমন ধরো বঙ্গলক্ষ্মী মিল, মোহিনী মিল, এগুলো তৈরি হয় অর্থাৎ জামা কাপড় তৈরির জন্য। এছাড়া তৈরি হয় ন্যাশনাল সোপ ফ্যাক্টরি, এটা করেন ডক্টর নীলরতন সরকার। বেঙ্গল কেমিক্যাল, আমরা জানি বেঙ্গল কেমিক্যাল আগেই তৈরি হয়, তবে এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে করেছিলেন? প্রফুল্ল চন্দ্র রায়।